সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত, আহত অর্ধ শতাধিক। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ। ঈদ যাত্রার সব পথে ঘরমুখো মানুষের ঢল। বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ, মহাসড়কে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। ঈদের আগে প্রায় শতভাগ কারখানায় বেতন বোনাস পরিশোধ, বলছে বিজিএমইএ। ঋণ সহায়তা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা। এবং এক অভিযানে ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, ২ শতাধিক হতাহত। হরমুজ প্রণালীর পাশে শক্তিশালী বোমা ছুড়ল যুক্তরাষ্ট্র। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। ঈদ যাত্রায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনে ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত কারোর মৃত্যুর খবর পাওয়া না গেলেও অর্ধ শতাধিক আহত হয়েছেন। আরও হতাহতের শঙ্কা রয়েছে। পুলিশ জানায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বেলা ২টোর দিকে সান্তাহার স্টেশনে বিরতি নেয়। সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ট্রেনটি লাইনচ্যুত হয়। ট্রেনের ছাদে অনেক মানুষ থাকায় পরে অনেকে আহত হয়েছেন। বগিগুলোতে উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার পর উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই নিয়ে জানাতে সান্তাহার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল কবির। রাসেল, হতাহতের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা, আর বগিগুলোর উদ্ধার কাজের কি অবস্থা দেখতে পাচ্ছেন এখন? রিঙ্কু, আপনি যেমন জানতে চেয়েছেন, আসলে এখন পর্যন্ত আপডেটেড কিছু নাই। কারণ আসলে রেল স্টেশন মাস্টার খাদিজা বেগম যেমনটি বলছিলেন, এটা কতক্ষণ নাগাদ আসলে এইটা স্বাভাবিকভাবে এটা কিন্তু তারা স্পষ্ট করে আমাদের জানায়নি। আসলে এরকম যে দুর্ঘটনা, এই দুর্ঘটনা কিন্তু বহুদিন পর প্রত্যক্ষদর্শী বা আসলে দেশের মানুষ দেখলো যে ট্রেনের একটা ভয়াবহ দুর্ঘটনা। আপনি যেমনটি বলছিলেন, আসলে আমরা যেমনটি এখানে জানতে পেরেছি, কথা বলে যেমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি, আসলে হতাহতের খবর প্রায় 150 ছাড়িয়ে যাবে, 200-র কাছাকাছি হতাহত হতে পারে। কারণ আসলে স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন যে আসলে আমাদের যেমনটি যারা বলেছেন, যারা দেখেছেন যে আসলে শুধু খামখেয়ালির জন্যই আসলে এই দুর্ঘটনাটি। কারণ আসলে গতকাল থেকেই কিন্তু রেলের মেরামতের কাজ চলছিল লাইনের, এবং সিগন্যালও দেওয়া হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা এবং ট্রেনের যারা যাত্রী ছিল, যারা দেখেছে, তারা বলছে চালক কিন্তু এটাকে আসলে পাত্তা না দিয়েই, সে এটাকে গুরুত্ব না দিয়েই সে আসলে, তারা বলছে আসলে দুর্ঘটনার কবলে ট্রেনটিকে আসলে সে ফেলে দিয়েছে। এমনটা কিন্তু প্রত্যক্ষদর্শীরা আসলে আমাদের জানিয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যেমনটি জেনেছি, ছাদের ওপরে যেহেতু প্রচুর ছিল, কারণ ঈদের সময় ছাদের ওপর লোক যারা ছিল ট্রেনের ছাদে, তারা লাফালাফি বেশি করেছে এবং তারাই কিন্তু বেশি হতাহত হয়েছে। এবং এখন পর্যন্ত আসলে যে উদ্ধার কাজ চলছে, আমরা দেখছি 70-80 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং এখনো উদ্ধার কাজ চলছে। তো আসলে উদ্ধার কাজের আমরা যে অবস্থা দেখছি, তাতে আসলে স্বাভাবিক হওয়ার মতো আসলে তারা কিন্তু বলছে না কত ঘন্টা লাগবে, কত ঘন্টার মধ্যে আসলে স্বাভাবিক অবস্থা ট্রেন চলাচল করবে। তবে দুপাশে তো আসলে যে ট্রেনগুলো আছে, এগুলো তারাও আসলে পড়ছে। বিশেষ করে আসলে এই ঈদের যে একটা সুন্দর মুহূর্ত, আজকে একটা ভুলের কারণে যাত্রী সাধারণ যারা সুস্থ আছে ওর মধ্যে, তারা বলছে যে আসলে তারা আজকে আসলে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আসলে পড়ছে। তবে আমরা যতটুকু জেনেছি, যিনি চালক ছিল তিনি কিন্তু পালিয়েছেন, তাকে আসলে ধরতে পারেনি। তো এখন আসলে যে উদ্ধার কাজ যেভাবে চলছে, তাতে আসলে খুব দ্রুত স্বাভাবিক হওয়ার এইরকম কোনো আসলে প্রতিপক্ষ আমাদের এরকম কোনো ভালো কোনো খবর দিতে পারেনি। তবে আশেপাশে যে সকল গ্রামবাসী, সাধারণ মানুষ, তারা কিন্তু ঘটনাস্থলে তিলকপুরে সাথে সাথেই তারা কিন্তু চলে এসেছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশে তারাও কিন্তু এই উদ্ধার কাজে অংশ নিয়েছে। যেহেতু আসলে জি রাসেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈদযাত্রার শেষ মুহূর্তে সব পথেই ঘরমুখো মানুষের ভিড়। চাপ বাড়লেও রেলযাত্রায় নেই কোনো ভোগান্তি। বাস টার্মিনালে যাত্রী থাকলেও পরিবহন সংকট নিয়ে অভিযোগ তাদের। যদিও সড়ক মন্ত্রী বলেন, যানবাহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হয়েছে, সংকটের কোনো কারণ নেই। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। বাকিটা জানাচ্ছেন মুদাসসির আলী। দরজায় কড়া নাড়ছে খুশির ঈদ। পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে মানুষ, ফলে বাস টার্মিনালগুলোতে বাড়ছে ভিড়।
টিকিটের জন্য কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে অনেককে, যদিও ব্যবস্থাপনার অভিযোগ অস্বীকার করছে কর্তৃপক্ষ। 2 ঘন্টা যাবত লাইনে দাঁড়ায় থেকে এখন টিকিট পাইছি আর কি, কিন্তু আপনার গাড়ি এখনো আসে নাই। কখন তারা মানে বাস আসবে আর আমরা কখন যাব, এটা তো মানে বলা মানে দুষ্কর বিষয় হয়ে দাঁড়াইছে। বলতেছে গাড়ি আসবে কিন্তু এখনো আসে নাই। 2.5 ঘন্টা যাবত দাঁড়ানো আছে, 2.5 ঘন্টা। ভোর 5টা থেকে গাড়ি চলে, সেই জায়গায় আজকে ভোর 4টা থেকে আরম্ভ করছি। আমরা তো সার্ভিস দিয়ে যাচ্ছি। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক রেল ও নৌমন্ত্রী দাবি করে বলেন, বাড়তি ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেই সেটা পেলাম না, আপনাদের সামনেই। এবং যে সমস্ত টিম আছে তারাও বলছে যে না, এখানে ভাড়া বেশি নেওয়া হয়নি। তবে উল্টো চিত্র কমলাপুর রেল স্টেশনে। টিকিট ঠিকঠাক পেয়ে আনন্দ নিয়ে ঢাকা ছাড়ছে মানুষ। কোনো সমস্যা হয়েছে না, 10 মিনিট লাগছে টিকিট কাটছি। টিকিটে কোনো ঝামেলা নেই, এবারে মানে সুন্দর ট্রেনে উঠতে পারছি, এটাই সবচেয়ে বড় আনন্দের বিষয় আর কি। ওখানে দাদু চাচু আছে, এই জন্য অনেক ভালো লাগে। অনেকদিন পর আমার দাদু বাড়িতে যাচ্ছি, দাদু চাচুর সাথে ঈদ করতে। বুধবার 44টি আন্তনগর ট্রেন ঢাকা ছেড়েছে। কোনো ধরনের শিডিউল বিপর্যয় ছিল না। আমাদের শিডিউল বিপর্যয়ের যেন কোনো কিছু না ঘটে এ ব্যাপারে কর্তৃপক্ষ সজাগ এবং সচেষ্ট। ঈদকে ঘিরে নারীর টানে বাড়ি ফেরার পথে অনিয়ম কিংবা ভোগান্তি যাই থাকুক না কেন, পরিশেষে পরিবারের সঙ্গে ঈদ করতে পারার যে আনন্দ, তার কাছে যেন সবকিছুই তুচ্ছ এই ঘরমুখো মানুষদের কাছে। আর এর মধ্যে দিয়েই যেন সার্থক হয়ে ওঠে ঈদ আনন্দ। কমলাপুরের রেল স্টেশন থেকে মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। দুপুরের পর থেকেই দক্ষিণবঙ্গগামী যাত্রীরা ভিড় করেন লঞ্চঘাটে। যাত্রীর চাপে লঞ্চের ডেক শ্রেণী থেকে কেবিন পর্যন্ত সব জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ঈদের সময়টাতে নৌপথে ঘরমুখ মানুষের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী বিজন কুমার এবং গাবতলী থেকে যুক্ত হচ্ছেন রাজীব আহমেদ। শুরুতে যাচ্ছি বিজনের কাছে। বিজন, লঞ্চ ঘাটে এই মুহূর্তের চিত্র আমাদেরকে জানাবেন। রিঙ্কু, আপনাকে ধন্যবাদ। আমি এইখানে কিছুক্ষণ আগেই এসেছি এবং এই লঞ্চ ঘাটটি পরিদর্শন করেছি। পরিদর্শন শেষে যে বিষয়টি হয়েছে যে গত কয়েকদিনের তুলনায় আজকে ঘরমুখ মানুষের চাপ অনেকটাই বেশি। আমি যদি একটু পিছনের একটু চিত্রটি আপনাকে দেখানোর চেষ্টা করি, যে লঞ্চ যেগুলো ছেড়ে যাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন যাত্রীদের নিয়ে, সেগুলো একেবারে পূর্ণ হয়ে গেছে এবং এগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এবং এবারের যে বিষয়টি বলেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, এবারে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন জেলায় প্রায় 8 থেকে 10 লাখ মানুষ নদীপথে বাড়ি ফিরবেন এবং বিশাল এই যাত্রীর চাপ সামাল দিতে নিরাপত্তা জোরদার করতে লঞ্চের ফিটনেস যাচাই, অতিরিক্ত যাত্রী সেবা এবং বিকল্প ঘাট এরই মধ্যে চালু করেছে আপনার হলো যে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই অতিরিক্ত যে আপনার ঘাটগুলো রয়েছে, এর মধ্যে রয়েছে বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চ ঘাট এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিসগুলো চলাচল করবে। এবং এগুলো গতকাল মঙ্গলবার থেকে ঈদের আগের দিন পর্যন্ত বসিলা ঘাট থেকে প্রায় 6টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে 3টি বিশেষ লঞ্চ বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে। এবং মঙ্গলবার থেকে আগামী 28 অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আগামী 28 মার্চ পর্যন্ত 12 দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত যাত্রীদের মালামাল বহনে বিনামূল্যে কুলি বা পোর্টার যে সেবাটি রয়েছে সেটি এখন বর্তমানে চলমান রয়েছে। এজন্য 200 প্রায় স্বেচ্ছাসেবক নিয়োগ করেছে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এবং চতুর্দিকের চিত্রটি এই পর্যায়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যদি, তাহলে আপনি দেখবেন যে লঞ্চের যে ভিতরে ডেকগুলো রয়েছে, একই সঙ্গে উপরের যে ছাদগুলো রয়েছে বিশেষ করে, সেগুলো কিন্তু একদম যাত্রী কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। একটি বিষয় হচ্ছে যে এই নৌঘাটটি যেটি রয়েছে, অর্থাৎ এই যে সদরঘাট, এখান থেকে যে দক্ষিণাঞ্চলের দিকে যে যাতায়াত করে, এইটি আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিছুটা যাত্রীর চাপ কমেছে। তবে আপনার হলো যে ঈদের 2 দিন আগে এই চিরচেনা রূপ সেটি কিন্তু ফিরে পায় এই সদরঘাট থেকে। রিঙ্কু, আজকের যে চিত্র এবং এটি আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকবে এবং একই সঙ্গে আপনার হলো যে এই লঞ্চ ঘাট থেকে নিজ নিজ বাড়িতে যাবে ঘরমুখ মানুষ। রিঙ্কু, এই বর্তমান ছিল এখানকার এই সদরঘাটের ঈদযাত্রার সর্বশেষ খবর এবং বাকি যে খবরটি রয়েছে ঈদযাত্রা, সেটি গাবতলী অর্থাৎ সড়ক পথে, সেটি আমাদের রাজীব এই মুহূর্তে জানাবেন।
রিঙ্কু, আপনি জানেন আজকে 28 রমজান, আর কয়েকদিন পরেই ঈদ উল ফিতর। মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর কিছুদিন পরে ঈদ উল ফিতর উদযাপিত হবে। সে উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানগুলো অলরেডি ছুটি হয়ে গেছে এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোও ছুটি দিচ্ছে বা দেবে আজ এবং কাল। এ উপলক্ষে সাধারণভাবেই ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে। আমি এখানেই আসলে দাঁড়িয়ে আছি গাবতলী আন্তজেলা বাস টার্মিনালে। তবে আমি যদি গতবারের সঙ্গে তুলনা করলে যেটা চিত্রটা আমি আপনাকে বলতে পারি সেটা হলো প্রত্যাশিত ভিড় নেই। গতবারের থেকে অনেকটাই ভিড় কম, এবং এখানে আমি বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা আমাদের জানিয়েছে সেটা হলো তারা বাড়তি ভাড়া নিয়ে অনেকেই অভিযোগ করেছে। তবে গাবতলী বাস টার্মিনালের ভিতরে যে কাউন্টারগুলো, সেই কাউন্টারগুলোর টিকিট অলরেডি আগেই বিক্রি হয়ে গেছে, অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে, এবং যারা নতুন আসছে এবং ঘন্টার বা কয়েক ঘন্টা বিরতি দিয়ে যে বাসগুলো যায়, সে বাসগুলো যারা ধরার চেষ্টা করছে তারা বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদের, এবং এ নিয়ে তাদের অভিযোগ আছে যে বেশি ভাড়া নিচ্ছে। স্বাভাবিকভাবে যে ভাড়া তারা নেয় তার থেকে বেশি ভাড়া আদায় করছে। এছাড়া মৌসুমি কিছু গাড়ি আছে যে গাড়িগুলো আসলে ঈদ আসলেই যে গাড়িগুলো দূরপাল্লার হয়ে যায় এবং দূরপাল্লাতে যাত্রী সেবা দিয়ে থাকে, সেই গাড়িগুলোও বেশি ভাড়া হাঁকাচ্ছে। যারা আসলে অগ্রিম টিকিট কাটেনি এবং বেশি ভাড়া দিয়ে ভালো গাড়িতেও যাওয়ার সক্ষমতা নেই, তারা আসলে মহাসড়কের পাশে ভিড় করছে এবং বেশি ভাড়ার শিকার হচ্ছে এবং মোটামুটি বেশি ভাড়া দিয়েই যাচ্ছে। তারপরে আরেকটি যে অভিযোগ আছে সেটি হলো, ধরেন যে গাড়িটা আপনার রংপুরে যাবে এবং যে যাত্রীরা যাবে বগুড়ার গাড়ি পায়নি হয়তো, কিন্তু তাকে রংপুরে ভাড়া দিয়েই সেই গাড়িতে যেতে হচ্ছে। এছাড়াও এখানে যাত্রীদের সেবা নির্বিঘ্ন করতে পুলিশ কন্ট্রোল রুম, র্যাব কন্ট্রোল রুম এবং বিআরটিএ, মালিক পরিবহন সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে ভিজিল্যান্স টিম কাজ করছে। এছাড়া সড়ক পরিবহন মন্ত্রী তিনি সকালে আসলে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে বিভিন্ন কাউন্টারগুলো নির্ধারিত ভাড়ার থেকেও কম ভাড়া নিচ্ছে বলে তিনি দাবি করছেন। এছাড়াও এবারে ঈদ যাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলেও দাবি করেছেন তিনি। রিঙ্কু, ধন্যবাদ জানাচ্ছিলেন সহকর্মী বিজন কুমার এবং রাজীব আহমেদ। মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়লেও নেই তেমন যানজট, অনেকটা স্বাচ্ছন্দ্যেই হচ্ছে ঈদ যাত্রা। এই খবর জানাতে গাজীপুরের চন্দ্রা নবীনগর থেকে সহকর্মী মেহেদি হাসান এবং ঢাকা মাওয়া এক্সপ্রেস থেকে যুক্ত হচ্ছেন মোহাম্মদ সুজন। প্রথমে যাচ্ছি মেহেদির কাছে। মেহেদি, এই মুহূর্তে মহাসড়কের চিত্র আমাদেরকে জানাবেন। যেমনটি বলেছিলেন যে বলে রাখি যে এখন কিন্তু যে বৃষ্টির পরিবর্তে শিলাবৃষ্টি হচ্ছে। চন্দ্রা নবীনগর মহাসড়কের যে রয়েছে সে মহাসড়কে যদি একটু দৃশ্য আপনাকে একটু দেখাই, যে আমার আশেপাশে যে যাত্রীগুলো রয়েছে সেই যাত্রীগুলো কিন্তু তাদের ঈদের ঘরে ফেরার জন্য তারা অপেক্ষা করছে, তারা যার বাড়িতে যাবে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন যে কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু কোনো প্রকার পরিবহন নেই, কোনো প্রকার যানবাহন নেই। তারপরেও যেভাবে পাচ্ছে অটো, সিএনজি, পিকআপ ভ্যান অর্থাৎ ট্রাক, অর্থাৎ যেভাবে পাচ্ছে ঠিক সেভাবে কিন্তু তারা তাদের গন্তব্যে ছুটছেন। তবে আপনাকে একটা বিষয়ে তথ্য দিয়ে রাখি যে গাজীপুর সাভার আশুলিয়া শিল্পোদ্যোষিত এলাকা হতে আজকে কিন্তু গার্মেন্টস এর যে শ্রমিকদের রয়েছে আজকে কিন্তু শেষ কর্মদিবস ছিল। সেই শেষ কর্মদিবস শেষে কিন্তু উপচে পড়া ভিড় জমেছে বিভিন্ন কাউন্টারে। আমার আশেপাশে যে সমস্ত কাউন্টার রয়েছে সেই কাউন্টারে কিন্তু উপচে পড়া ভিড় যাত্রীদের, কিন্তু কোনো প্রকার আমরা পরিবহন লক্ষ্য করিনি, যে কোনো প্রকার পরিবহন কিন্তু তাদের এখনো এখানে আসেনি। অর্থাৎ পরিবহনের যে তীব্র সংকট, সেই সংকট কিন্তু দেখা দিচ্ছে। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি আমাদেরকে বলেছিলেন যে তাদের যে যাত্রা সেই যাত্রাটা নিশ্চিত কিন্তু রয়েছে সংখ্যা। আমরা একটু দেখাই যে এই যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়ক দিয়ে একেবারে হচ্ছে আমার আশেপাশে যাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা এই যে যাত্রী থানে সেই যাত্রী থানেতে কিন্তু অবস্থান করছে। তো রিঙ্কু, আমার কাছে ছিল সর্বশেষ চন্দ্রা নবীনগর মহাসড়ক থেকে
এখন আমরা যাব সহকর্মী মুন্সিগঞ্জ সুজনের কাছে। বলে যে মানে সাথে সাথে কিন্তু এইভাবেই কিন্তু অপেক্ষা করতে হচ্ছে বাসের জন্য। যদি বাসের সাথে জমতে থাকে তাহলে দ্রুত তারা যেতে পারবে, এমনটাই বলছেন। তো এই ছিল আমার কাছে মিউনিসিপাল থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ। বগুড়া ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ 2 নারী নিহত হয়েছে। এই ঘটনায় 3 শিশুসহ আরও 9 যাত্রী দগ্ধ হয়েছেন। সকালে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের সোনকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই তথ্য নিশ্চিত করে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রকুন উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এবারে শেষ মুহূর্তে এসে সারা দেশে জমজমাট ঈদ কেনাকাটা। মার্কেট, বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান সবখানেই সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচা বিক্রি। দাম নিয়ে বরাবরের মতো ক্রেতা বিক্রেতার মধ্যে রয়েছে পাল্টাপাল্টা অভিযোগ। তবে মার্কেটগুলোতে বাহারি ডিজাইন ও রঙের পোশাক থাকায় খুশি সবাই, আর শেষ ভাগে এসে বিক্রি ভালো হওয়ায় খুশি দোকানিরাও। এদিকে মার্কেটগুলোতে নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঈদ উল ফিতরকে সামনে রেখে প্রায় 100 কারখানায় বেতন বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজেপি। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বেতন পরিশোধে সরকার 2,500 কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে, যা একটি প্রশংসনীয় উদ্যোগ। এমআর আসাদের রিপোর্ট। বিজিএমই এর অন্তর্ভুক্ত তৈরি পোশাক শিল্প কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের সবশেষ তথ্য জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সভাপতি মাহমুদ হাসান খান বলেন, 2টি কারখানা ছাড়া সংগঠনের সদস্যরা নিজ প্রতিষ্ঠানে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করেছেন। ফেব্রুয়ারি মাসের সকল বেতন পরিশোধ করা হয়েছে। ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে 99.91%। অবশিষ্ট 2টি কারখানার বেতন প্রদান প্রক্রিয়াধীন আছে। আজকে মধ্যে এটার সমস্যার সমাধান করা হবে। ঈদ বোনাস সম্পন্ন হয়েছে 91.81% কারখানা। অবশিষ্ট 4টি কারখানার ঈদ বোনাস প্রক্রিয়াধীন আছে। শ্রমিকদের বেতন পরিশোধের সুবিধার্থে সহজ শর্তে কারখানাগুলোকে ঋণ দেয় সরকারের প্রশংসা করে সংগঠনটি। এইবারে সরকার 5 মাস ছাড় করেছে এবং কথা দিয়েছে আমাদেরকে
আগামী ঈদের আগে আরও 5 মাসের নগদ সহায়তা ছাড় করা হবে এবং ভবিষ্যতে প্রতি মাসে নগদ সহায়তা প্রতি মাসে প্রদান করা হবে, যেন আমাদের টাকা এভাবে আটকে না থাকে। ভবিষ্যতের ঋণ সাহায্য ছাড়াই বেতন পরিশোধের সামর্থ্য অর্জনে বিজিএমইএ চেষ্টা করছে বলেও উল্লেখ করেন মাহমুদ হাসান। এই বেতন ভাতা নিয়ে প্রতিনিয়ত ফায়ার ফাইটিং করা, আমরা একটা স্থায়ী সমাধান চাই, সেই পরিকল্পনা আমাদের আছে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারজানের মৃত্যুর প্রতিশোধ নিতে ইসরায়েলে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এক বিবৃতিতে তারা জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 অংশ হিসেবে শতাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়। এতে 2 শতাধিক ইসরায়েলি হতাহত হয়েছে বলে দাবি করা হয়। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানায়, দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে তেল আবিবে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছেন 2 শতাধিক মানুষ। যুক্তরাষ্ট্র ইসরায়েলি আগ্রাসনের জবাবে চলমান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61 ধাপে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে IRGC। লারিজানির হত্যার প্রতিশোধ নিতে বহু ওয়ারহেড ও কাদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। হামলায় 2 শতাধিক ইসরায়েলি নিহত বা আহত হয়েছে। তেল আবিব ছাড়াও দখলকৃত নগর আল কুদুস, হাইফা বন্দরনগরী, প্রযুক্তি কেন্দ্র বেয়ার শেবা এবং নেগেভ মরুভূমি সহ বিভিন্ন সংবেদনশীল ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। প্রিয়াঙ্কা নিতু, হরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে 5,000 পাউন্ড ওজনের কয়েকটি বোমা দিয়ে আঘাত এনেছে তারা। এসব ঘাঁটিতে থাকা ইরানের জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল বলে জানায় যুক্তরাষ্ট্র। কেনাকাটার খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সানিউল আলম রাজু। জি রাজু, শেষ মুহূর্তে ঈদ কেনাকাটা কেমন দেখতে পাচ্ছেন, আর ক্রেতা বিক্রেতার বক্তব্য কি? ব্যস্ত সময় পার করছে রাজশাহীর যে ক্রেতা বিক্রেতা, তারা দুজনেই কিন্তু ব্যস্ত সময় পার করছে। আমি দেখেছি যে রাজশাহী এই মুহূর্তে দাঁড়িয়েছে রাজশাহী RDA মার্কেটের সামনে। এখানে প্রচন্ড ভিড়, আর কিছুক্ষণ পরে কিন্তু ইফতারের সময়, তারপরেও ক্রেতার সংখ্যা আমরা দেখছি যে উপচে পড়া ভিড়ের মতন। তো আসলে লাস্ট সময়ে আসলে বেচা কেনা বিষয়টি তারা বলছে যে, বিক্রেতারা বলছে যে সে সময়ে সেহেতু আমরা ক্রেতাদের চাহিদা মতন বা দামের ক্ষেত্রে আমরা অল্প পরিমাণ দাম নির্ধারণ করেও হলেও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে ক্রেতারা বলছে যে একটু দামটা বেশি বলছে, তারা ঈদের সামনে মুহূর্ত সেজন্য মনে হয়। তবে এই তর্ক বিতর্কর ভিতর দিয়ে চলছে রাজশাহীতে যে RDA মার্কেট সহ অন্যান্য মার্কেট গুলো। তো আমি এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো, সেটা আসলে কেমন দামটা দেখছেন। শুনছিলেন আসলে শেষ মুহূর্তে আসলে যারা অভিভাবক রয়েছে তাদের কিন্তু যে ক্রয় পাঞ্জাবি হোক বা অন্যান্য যে রয়েছে সেগুলো কিন্তু ক্রয় করছে তারা। আসলে ছুটির দিন ছুটি শেষ হয়, আমরা দেখেছি যে যারা হচ্ছে অফিস আদালতে থাকে তারা এই শেষ মুহূর্তে কিনছেন এবং তাদের পছন্দের জিনিস ক্রয় করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
দখল আর দূষণের নির্মমতায় বলি হয়ে অস্তিত্ব সংকটে পড়েছে এক সময়কার ঢাকার বুক চিরে বয়ে চলা 120 কিলোমিটার খাল। এজন্য অপরিকল্পিত নগরায়ন আর অব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, খালগুলো পুনরুদ্ধারে বর্তমান সরকারকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। নাজমুল ইসলামের 2 পর্ব ধারাবাহিকের প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। রাজধানী ঢাকার বয়স 400 বছরেরও বেশি। শহরের চারদিকে ঘিরে আছে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী। 4 নদীর সঙ্গে সংযুক্ত হয়ে ঢাকার বুক চিরে প্রবাহিত হতো 70টিরও বেশি খাল। একসময় এই খালগুলোই ছিল শহরের প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা। গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল নৌপথে যোগাযোগেও। আগে আরো ক্লিয়ার ছিল, ভালো ছিল, এখন আস্তে আস্তে বড় হয়ে যেতেছে। নৌকা ছিল আগে, দেখছি আমি 10 বছর হয়, এখন খাল কাছে পুরো না, পরিষ্কার ছিল, পানি টলটল করছে, মাটি নিচে ঠিক নিচে। 1940 সালের জরিপ অনুযায়ী ঢাকা শহরে মোট খাল ছিল 77টি, আর ঢাকা জেলা প্রশাসকের সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা 50টির মতো। যদিও সরেজমিনে দেখা যায় অস্তিত্ব আছে কেবল কল্যাণপুর, রামচন্দ্রপুর, হাজারীবাগ, রায়ের বাজার, কাটাসুর, বাউনিয়া, আব্দুল্লাপুর, দিয়াবাড়ি, দ্বিগুণ, গুলশান, বনানী, মহাখালী, বেগুনবাড়ি, খিলগাঁও, বাসাবো, মান্ডা, জিরানি, সুতিভোলা, শাহজাদপুর, রূপনগর, বাউনিয়া, বাইশটেকি, কালশি, ইব্রাহিমপুর, শাহজাহানপুর, কসাইবাড়ি, গোবিন্দপুর ও ধুলাই খালের। নদী গবেষকরা বলছে 1969 সাল পর্যন্ত ঢাকার খালগুলো ছিল দখল দূষণমুক্ত। সেখানে স্বচ্ছ পানি আর স্বাভাবিক প্রবাহ দেখা যেত। শহরমুখী মানুষের ঢল, অপরিকল্পিত নগরায়ন এবং খালপাড়ে কল কারখানা গড়ে ওঠায় ধীরে ধীরে হারাতে থাকে এসব খাল। এজন্য দখলদারিত্বকেও অন্যতম কারণ বললেন নগরবিদরা। 1960 সাল থেকে 70 সাল বা 1960 খ্রিস্টাব্দ থেকে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের দ্রুত নগর, এই যে নগরায়নের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, বড় বড় স্থাপনা, বাসস্থান নির্মাণের জন্য ওই সময়কালে খালগুলো দখল এবং ভরাট কার্যক্রম শুরু হলো। পুরো প্রশাসন যন্ত্র কেন তারা আঘাত করলো? যারা দখলদার, তারা রাজনীতিবিদ, তারা কেউ সামাজিক আর অর্থনৈতিকভাবে প্রভাবশালী, তাদের কিচ্ছু বললো না। এই কারণে দেদারসে পুরো বাংলাদেশ জুড়ে, শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশ জুড়ে গ্রামের খাল, শহরের খাল, আর শহরের খালের দাম বেশি, ইচ্ছে মতন এই দখলটা হলো। জীববৈচিত্র্য রক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে খাল নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও সেখানে স্বাভাবিক পানি নিষ্কাশনই এখন চ্যালেঞ্জিং বলে মনে করছেন এই পরিবেশবিদ। অতীতে এই খালগুলো আমাদের অর্থনীতি, জীববৈচিত্র্য, পরিবেশের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করত এবং এগুলো ভালো রাখার ক্ষেত্রে ভূমিকা রাখলেও বর্তমানে এই খালগুলো কমে অর্ধেকেরও নিচে নেমে এসেছে। পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ঢাকার খালগুলো দখল দূষণের কারণে উল্টো মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালিককে নিয়ে ধারাবাহিক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সকল সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারীরা। বিকেলে মোহনা টেলিভিশন আয়োজিত জরুরি বৈঠকে এমন প্রতিবাদ জানান তারা। এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম চৌধুরী বলেন, বৈধভাবে ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নির্বাহী পরিচালক। আর মোহনার লিগ্যাল উইংয়ের আইনজীবী বলেন, উচ্চ আদালতে মামলা চলা সত্ত্বেও একটি কুচক্রী মহল মিথ্যা সংবাদ পরিবেশন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। নাজমুল ইসলামের প্রতিবেদন। বাংলার প্রতিচ্ছবি স্লোগান ধারণ করে ইতিমধ্যেই মোহনা টেলিভিশন দর্শক নন্দিত। 24-এর গণ অভ্যুত্থানের পর পাল্টে যায় দেশের সার্বিক প্রেক্ষাপট। এমন বাস্তবতায় মোহনা টেলিভিশন এগিয়ে যায় আপন গতিতে। কিন্তু সাজানো গোছানো গণমানুষের আস্থার প্রতীক মোহনা টেলিভিশনের দিকে নজর পড়ে একটি সুযোগ সন্ধানী কুচক্রী মহলের। বিধি বহির্ভূতভাবে দখলে নেওয়ার অপচেষ্টা চলে। এরই অংশ হিসেবে মোহনা টেলিভিশনের চৌকুশ নির্বাহী পরিচালক এম এ মালিকের বিরুদ্ধে নাম সর্বস্ব ভুইফোর অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়। এমন পরিস্থিতিতে নিউজরুমে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই মিথ্যা প্রোপাগান্ডার জোরালো প্রতিবাদ জানান মোহনার কর্মরত সকল কর্মী। এমপি সাহেব জেলে থাকুক, কিন্তু উনি যে পদ্ধতি বা প্রক্রিয়া রেখে গেছেন সেই পদ্ধতি আপনাকে বেতন ভাতা পাচ্ছেন? আপনাদের এখানে কোনো সমস্যা হয়েছে? আপনাদের এখানে কোনো কেউ ডিস্টার্ব করেছে? বরঞ্চ কিছুদিন আগে কতিপয় ব্যক্তিত্ব এখানে এসেছিলেন,
এবং তারা অবৈধভাবে কিছু নিয়োগ বাতিল করার চেষ্টা করছেন, কিন্তু আমরা সেই কাগজ পাই নাই। প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আইনসিদ্ধ ক্ষমতাপ্রাপ্ত হয়ে মোহনা টেলিভিশনের যাবতীয় মামলা মোকদ্দমা পরিচালনার দায়িত্ব পালন করছেন নির্বাহী পরিচালক। এমডি যেহেতু আমাদের নির্বাহী পরিচালক এডি স্যারকে নিয়োগ দিয়েছেন, স্যারকে অথরাইজ করেছেন এমডি স্যারের সকল কিছু মামলা মোকদ্দমা ইস্যুগুলো দেখার জন্য। যেহেতু আমাদের এমডি স্যারের সাইনে এখন পর্যন্ত আমরা টাকা স্যালারি পাচ্ছি, প্রতিষ্ঠান চলছে, তাহলে যেহেতু এমডি স্যারে এখন পর্যন্ত বৈধ আছে, তার মানে এমডি স্যারের নিয়োগ কিন্তু সবাই বৈধ আছে। মোহনা টেলিভিশনে নিযুক্ত আইনজীবীর অভিযোগ, একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন সরকারি দপ্তরে পাঠিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করে। আর এ বিষয়ে হাইকোর্টে কোম্পানি ম্যাটার 118/2026 দাখিল করে মোহনা টেলিভিশনের বৈধ পরিষদ। সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করেছে একটা মহল। যখন তারা বিভিন্নভাবে বিভিন্ন মহলে এই প্রেশারগুলো দেওয়া শুরু করলো, আমরা সম্মানিত হাইকোর্ট বিভাগের কোম্পানি বেঞ্চের শরণাপন্ন হই এবং কোম্পানি ম্যাটার 118/26 আমরা ফাইলিং করি, যেটার আদেশ সম্পূর্ণরূপে আদেশ হয় গতকাল। নিজের বিরুদ্ধে লাগাতার অপপ্রচারে ক্ষুব্ধ মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক বলেন, এটি একটি স্বাধীন ও মুক্ত গণমাধ্যম চর্চার সম্পূর্ণ অন্তরায়। আজকে যে সকল ভুইফোর কতগুলো পত্রিকা, ভুইফোর অনলাইন পোর্টাল, যারা যেই অপকর্মটা করেছেন, তারা কি আইনের কাছে জবাব দিতে পারবেন? যে আইন তাদেরকে অবৈধ ঘোষণা করেছে, তাদের সপক্ষে তারা কি করে লিখলেন? তারা কি জানেন যে হাইকোর্ট তাদের ওই পার্টির সকল কিছু স্টপ করে দিয়েছেন? এম এ মালেক বলেন, মোহনা টেলিভিশনের কর্মীরা সবাই আন্তরিক, নেই কোনো মতবিরোধ। অদূর ভবিষ্যতে আপনারা কোনো সংবাদ পরিবেশন করার আগে সংবাদের সকল বস্তুনিষ্ঠ বিষয়গুলো ভালো করে দেখবেন এবং তারপর উপস্থাপন করবেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না। বৈঠকে মোহনা টেলিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ ডিএমডি বুশরা শাহেদ মজুমদার, বার্তাকক্ষ এবং মোহনার সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন নাহিদ রানা। আইসিসি ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য 65 ধাপে গিয়ে প্রথমবারের মতো সেরা 100-তে উঠে এসেছে এই টাইগার পেসার। এছাড়া ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ উঠে এসেছেন সেরা 10-এ, 9 ধাপ এগিয়ে 7-এ অবস্থান তার। এছাড়াও 2 ধাপ এগিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ মিরাজ। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে লম্বা লাফ দিয়েছেন তানজিদ তামিম। শেষ ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করা এই ওপেনার 31 ধাপ এগিয়ে এখন 55তম। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সান্তাহারে নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত, আহত অর্ধশতাধিক। উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ। ঈদযাত্রার সব পথে ঘরমুখো মানুষের ঢল। বাস টার্মিনালে পরিবহন সংকটের অভিযোগ, মহাসড়কে গাড়ির চাপ। যাত্রা নির্বিঘ্ন হচ্ছে বললেন মন্ত্রী। ঈদের আগে প্রায় 100% কারখানায় বেতন বোনাস পরিশোধ, বলছে বিজিএমইএ। ঋণ সহায়তা দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা। এবং এক অভিযানে ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তুতে ইরানের হামলা, 2 শতাধিক হতাহত। হরমুজ প্রণালীর পাশে শক্তিশালী বোমা ছুড়ল যুক্তরাষ্ট্র। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।